এত অন্যমনস্ক হয়ে কি ভাবছো? কোনো সমস্যা? অন্তরার মেডিকেল রিপোর্টটা আজকে হাতে পেলাম। এটা নিয়ে তৃতীয়বার মেডিকেল চেক আপ করালাম, আবারও সেই একই নেগেটিভ রেজাল্ট। অন্তরা কোনোদিনই মা হতে পারবে না। আর বলো না, মোবাইলটাতে সমস্যা দেখা দিয়েছে। একটা নতুন মোবাইল নেবো ভাবছি আজই। শুধু শুধু অনেকগুলো টাকা দিয়ে নতুন মোবাইল নেওয়ার কি দরকার? এখন তো খুব সামান্য দামে ভালো কোয়ালিটির পুরনো স্মার্টফোন বিক্রি হচ্ছে বিভিন্ন মোবাইলের দোকানে। আজকে আমার অফিসের কলিগের জন্য আরও একটা মোবাইল প্রয়োজন। ভালো ইউজড মোবাইল হবে তো? হ্যাঁ দাদা, খুব ভালো মোবাইল আছে। আজই একটা মোবাইল এসেছে, একদম আনইউজড, কোনো স্ক্র্যাচ পাবেন না। নতুনের দাম 35,000 টাকা, সেটা আপনারা মাত্র 10,000 টাকায় পেয়ে যাবেন। মোবাইলটা হাতে নিয়ে দেখে ভাস্কর, এবং মোবাইলটি পছন্দ হয়ে যায়। তুমি কি যে করো না অন্তরা, তোমাকে কতবার বলেছি দরজার ওপারে কে আছে সেটা জিজ্ঞাসা না করে দরজা খুলবে না। দিনকাল ভালো নয়। তুমি একটু বসে বিশ্রাম নিয়ে তারপর ফ্রেশ হয়ে নাও, আমি চা করে আনছি। না, আজ আর চা খাবো না, ভালো লাগছে না। জানোই যখন আমি মা হতে পারবো না তখন বারে বারে কেন মেডিকেল চেক আপ করাও? রেজাল্ট তো সেই একই আসবে। তুমি মন খারাপ করো না, ভগবান আমাদের জন্য নিশ্চয়ই কিছু ভেবে রেখেছেন। আর শোনো না, আজ একটা মোবাইল নিয়েছি, দেখো এটা কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর মোবাইল। তাছাড়া নতুন মোবাইলে এই কেমন একটা পরিত্যক্ত পুরনো জায়গার ছবি ওয়ালপেপারে রয়েছে। এটাকে তাড়াতাড়ি চেঞ্জ করে দাও, দেখতে ভালো লাগছে না। কিন্তু আশ্চর্যের বিষয়, মোবাইলে আগে থেকেই যে পরিত্যক্ত একটা পুরনো ঘরের ছবি ওয়ালপেপারে রয়েছে, সেটা মোবাইলটা ফুল ফরম্যাট করার পরেও থেকে যাচ্ছে, কিছুতেই সরানো যাচ্ছে না। এত রাতে এখন কে ফোন করছে? আর তার থেকেও আশ্চর্যের বিষয়, এটা কোনো সাধারণ 10 ডিজিটের মোবাইল নম্বর না, এটা একটা অস্বাভাবিক নাম্বার। সাহায্য করুন, সাহায্য করুন, বাঁচান, বাঁচান। আপনি কে বলছেন? কোথা থেকে বলছেন? কি হয়েছে আপনার? সেদিন রাতে ডিনার শেষে ভাস্কর এবং অন্তরা যখন ঘুমাচ্ছিল, সেই সময় কিসের একটা শব্দে অন্তরার ঘুম ভেঙে যায়। সেই সময় ঘর অন্ধকারে ছিল। ঘুম ভাঙতে অন্তরা আবছা অন্ধকারে কিছু একটা দেখতে পায়। অন্তরা দেখে বেডরুমের জানলার ধারে যেন একজন মহিলার ছায়া দাঁড়িয়ে রয়েছে এবং সে ডুকরে ডুকরে কাঁদছে। ভাস্কর সঙ্গে সঙ্গে বিছানায় উঠে বসে। ওই দেখো, জানলার পাশে ওটা কে? ভাস্করও সেই একই দৃশ্য দেখে। ভাস্কর ফোনটা রিসিভ করলো এবং সেটা লাউড স্পিকারে দিল। সঙ্গে সঙ্গে কানে এলো সেই একই মহিলা কণ্ঠস্বর। বাঁচান, দয়া করে বাঁচান ওকে, নয়তো ওরা মেরে ফেলবে, বাঁচান। এই একই ফোন কল গতকালকেও এসেছিল, সেই একই গলা আর একটি মহিলা কণ্ঠস্বর একইভাবে বাঁচানোর কথা বলে চলেছে। কাকে বাঁচাতে হবে আর কার থেকেই বা বাঁচাতে হবে? তাছাড়া আজকের এই ছায়া মহিলা কে? এইসবের সঙ্গে কি মোবাইলের ওই ওয়ালপেপারের বারে বারে ফিরে আসার কোনো সম্পর্ক আছে? আমাকে এসবের রহস্যভেদ করতেই হবে। হ্যাঁ ভাস্করদা, বলো কি হয়েছে? সকালে ফোন করে জিজ্ঞাসা করলে যে আমি অফিসে আসছি কিনা, এবং অফিসে এসেই সঙ্গে সঙ্গে তোমার কেবিনে ডেকে পাঠালে। কি ব্যাপার বলো তো? কোনো গুরুতর সমস্যা হয়েছে? হ্যাঁ নবীন, এই মোবাইলটা কেনার পর থেকে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা ঘটছে আমাদের সঙ্গে। প্রতিদিন রাতে একটা অস্বাভাবিক নাম্বার থেকে মহিলা কণ্ঠে ফোন আসছে। তার সঙ্গে প্রত্যেক রাতে অন্ধকার ঘরে আমরা শুনতে পাচ্ছি একজন মহিলার কান্নার শব্দ। একটা আবছা মহিলার মুখ দেখতে পাচ্ছি, কিন্তু আলো জ্বাললে আর কাউকেই দেখতে পাচ্ছি না। তার সঙ্গে মাঝে মাঝেই মোবাইলে ফিরে আসছে একটা পুরানো পরিত্যক্ত জায়গার ওয়ালপেপারের ছবি। আর এই ঘটনাগুলো প্রত্যেক দিনই ঘটে চলেছে। আমি মোবাইলে সুইচ অফ করে রাখলেও ঠিক ওই একই নাম্বার থেকে বারে বারে কল আসছে প্রত্যেক দিন, কিন্তু সেই নাম্বার কল লগে পাওয়া যাচ্ছে না।
যদি ঘরের লাইট জ্বালিয়ে রাখি তাহলে সে লাইট কোনো এক সময় হঠাৎ বন্ধ হয়ে যায় এবং তারপর আবার ফিরে আসে এক মহিলার আবছা ছায়া। তার সঙ্গে শোনা যায় সেই মহিলার কান্নার শব্দ। কিন্তু এই সমস্ত ঘটনা কাউকে জানালে সে তো বিশ্বাসও করবে না এইসব ভৌতিক অলৌকিক ব্যাপারে। এমনকি এই পরিস্থিতিতে অন্তরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। ওকে অনেক বুঝিয়ে রাজি করে ওর বাবার বাড়ি বর্ধমানে পাঠিয়ে দিয়েছি কিছুদিনের জন্য। আর এই সুযোগে আমাকে এইসব ঘটনার রহস্যভেদ করতেই হবে। তাহলে এই মোবাইলের ব্যাপারে দোকানদারের কাছ থেকে নিশ্চয়ই কিছু তথ্য পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক বলেছ নবীন, আমিও সেটাই ভাবছিলাম। আজ অফিস ছুটির পর চলো ওই দোকানদারের সঙ্গে কথা বলা যাক। অফিস ছুটির পর ভাস্কর এবং নবীন পৌঁছায় সেই মোবাইলের দোকানে। তারপর দোকানদারকে সব কথা জানায় ভাস্কর। সমস্ত ঘটনা শুনে দোকানদার বলে, এসব কি বলছেন? এখনকার দিনে ভূত পেতে কে বিশ্বাস করবে? এসব আবার হয় নাকি? আর তাছাড়া এই মোবাইল আমরা অন্য সংস্থার কাছ থেকে কিনি। তারা কাদের কাছ থেকে এগুলো কেনে সেটা আমাদের জানার বিষয় না। বিভিন্ন কোম্পানির লোক এসে আমাদের কাছে এগুলো বিক্রি করে। আমরা সরাসরি কোনো ব্যক্তির কাছ থেকে এগুলো কিনি না। তাহলে আপনি যে সংস্থার থেকে এই মোবাইলটা কিনেছেন সেই সংস্থার কন্ট্যাক্ট ডিটেলসটা আমাদের দিন। ব্যবসার কাজের খাতিরে এই সকল তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না দাদা, অসুবিধা আছে। এই কথা শুনে ভাস্কর এবং নবীন বেরিয়ে পড়ে সেই মোবাইলের দোকান থেকে। এভাবে দোকানদার কিছু বলবে না, পুলিশের সাহায্য নিতে হবে। আমার এক বন্ধু রাজদীপ এই এলাকার থানাতেই পোস্টিংয়ে রয়েছে, ওর সঙ্গে কথা বলে সাহায্য চাইতে হবে। এরপর ভাস্কর এবং নবীন পৌঁছে যায় সুতাহাটি থানায়। আসতে পারি? আরে ভাস্কর যে, আয় আয়, এখানে এসে বস। এই হচ্ছে আমার অফিসের কলিগ নবীন। আর নবীন, এ হলো আমার ছোটবেলার বন্ধু রাজদীপ। একটা বিপদে পড়ে তোর কাছে এসেছি, সাহায্য করতেই হবে। হ্যাঁ বল, কি বিপদ হয়েছে? একটা পুরনো মোবাইল কিনেছিলাম আমি, আর তার থেকেই শুরু হয়েছে এইসব। এরপর ভাস্কর সমস্ত ঘটনা খুলে বলে রাজদীপকে। সমস্ত ঘটনা বিস্তারিত শোনে রাজদীপ। তারপর বলে, কই দেখি মোবাইলটা। মোবাইলটা হাতে নিয়ে রাজদীপ লক্ষ্য করে তখনও মোবাইলে ওয়ালপেপারে রয়েছে সেই পুরনো পরিত্যক্ত একটা জায়গার ছবি। ভাস্কর, তুই যে কথাগুলো বললি সেগুলো অলৌকিক এবং অবাস্তব মনে হলেও তুই একজন শিক্ষিত ছেলে, তাই তুই নিজের চোখে না দেখে কখনোই অবাস্তব কিছু বলবি না, এটা আমি জানি। কারণ ভগবানকে আমরা মানি, আর ভগবান যদি থাকে তাহলে অলৌকিক শক্তিও থাকবে, এটাই স্বাভাবিক। আর যাকে আমরা বারবারই বলে এসেছি, বিজ্ঞানে যার ব্যাখ্যা চলে না। তুই চিন্তা করিস না, আমি এই মোবাইলের IMEI নম্বর এবং অন্যান্য তথ্যের মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করছি মোবাইলটা কার নামে কেনা ছিল এবং কবে কেনা হয়েছিল। আগামীকাল তোর অফিস ছুটির পর আমরা আবার যাব ওই দোকানদারের কাছে। পরের দিন সন্ধ্যা 7:30টায় ভাস্কর, নবীন এবং রাজদীপ পৌঁছায় সেই মোবাইলের দোকানে। আপনি কি আসল সত্যি ঘটনাটা বলবেন, নাকি আপনার লাইসেন্সটা বাতিল করার ব্যবস্থা করব? কারণ আমাদের কাছে খবর আছে আপনি চোরাই মোবাইলও বিক্রি করেন। তাই সময় থাকতে আসল সত্যিটা বলুন এই মোবাইলটার বিষয়ে। বলছি স্যার, বলছি আসলে এই মোবাইলটা আমি কোনো সংস্থার কাছ থেকে কিনিনি। এই মোবাইলটা আমার কাছে নিয়ে এসেছিল রঘু আর পাঁচু। ওরা মিরহাটি বস্তির কাছে থাকে। ওরাই বিভিন্ন চোরাই মোবাইল এনে আমাকে দেয় স্যার। রঘু আর পাঁচু, ওরা তো নাম করা ক্রিমিনাল, বহুবার পুলিশের হাতে ধরা পড়েছে। আর এই যে আপনি এই সকল ক্রিমিনালদের কাছ থেকে মোবাইল কেনেন, জানেন এটা কত বড় অপরাধ? আপনার ব্যাপারটা পরে দেখছি, আগে এই বিষয়টা মিটিয়ে নিই। তারপর তিনজনে বেরিয়ে পড়ে সেই মোবাইলের দোকান থেকে।
এই রঘু আর পাঁচু নামকরা ক্রিমিনাল। এরা বিভিন্ন দুষ্কর্ম, চুরি ডাকাতি, কিডন্যাপ এই সকল কাজের সঙ্গে যুক্ত, কিন্তু প্রমাণের অভাবে অনেক সময় এদের ধরা যায় না। এইবার হাতে নাতে একটা প্রমাণ পাওয়া যাবে এবং সাক্ষী থাকবে এই দোকানদার। সেই সময় রাজদীপের মোবাইলে একটা ফোন আসে তার থানার স্টাফের থেকে। হ্যাঁ সুকুমার, বলো, মোবাইলটার ব্যাপারে কোনো ক্লু পাওয়া গেল? হ্যাঁ স্যার, মোবাইলটা কেনা হয়েছিল নীলিমা মুখার্জির নামে। এই মোবাইলের বিলিং অ্যাড্রেসটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। ওকে সুকুমার, ধন্যবাদ। কিরে, মোবাইলটার ব্যাপারে কোনো তথ্য পাওয়া গেল? হ্যাঁ, মোবাইলটা কেনা হয়েছিল নীলিমা মুখার্জির নামে। এই নামে তুই কাউকে কি চিনিস? নীলিমা মুখার্জি? না, এই নামে তো আমি কাউকে চিনি না। তাহলে এই নীলিমা মুখার্জির যে অ্যাড্রেস পাওয়া গিয়েছে সেখানে গিয়ে দেখা যাক কোনো তথ্য পাওয়া যায় কিনা। তারা যখন নীলিমা মুখার্জির বাড়ির সামনে পৌঁছায়, সেখানে গিয়ে তারা দেখে গেটে তালা দেওয়া। প্রকাণ্ড সেই বাড়িটা অন্ধকারে ডুবে রয়েছে। এ তো রীতিমতো রাজপ্রাসাদ, কিন্তু সমস্ত বাড়িটা অন্ধকারে ডুবে রয়েছে, বাড়িতে কেউ নেই। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল এক বয়স্ক ভদ্রলোক। আপনারা কি কাউকে খুঁজছেন স্যার? হ্যাঁ, এটা কি নীলিমা মুখার্জির বাড়ি? হ্যাঁ, এটা নীলিমার বাড়ি, কিন্তু অনেক দিন হলো সে এই বাড়িতে ফিরছে না। আমরা ও আশেপাশের লোকজন তার কোনো সন্ধান জানি না। তবে যতদূর জানি সে রাজলক্ষ্মী নামক একটা এনজিও সংস্থায় কাজ করত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরের দিন সন্ধ্যায় রাজলক্ষ্মী এনজিওতে। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি বলতে পারবেন এই রাজলক্ষ্মী এনজিওর হেড কে আছেন? আমি চন্দ্রানী সেন। আমি এই এনজিওর প্রধান। বলুন, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? নীলিমা মুখার্জি নামে কোনো মহিলা কি আপনাদের এনজিওতে কাজ করেন? হ্যাঁ, নীলিমা আমাদের এনজিওরই একজন সদস্য। কিন্তু কিছুদিন আগে নীলিমা হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। আমরা এই বিষয়ে আমাদের নিকটস্থ থানাতে একটা ডায়েরি করি, কিন্তু কোনো সুরাহ হয়নি। আমরা নীলিমাকে নিয়ে খুবই চিন্তিত। হঠাৎ করে নীলিমা ও তার 3.5 বছরের ছোট্ট মেয়েটি যে কোথায় উধাও হয়ে গেল আমরা কেউ জানি না। আপনারা কি নীলিমার কোনো সন্ধান পেয়েছেন? না, আমরা তারই সন্ধান করছি। আপনার কাছে নীলিমার কোনো ছবি আছে? আমার মোবাইলে নীলিমার ছবি রয়েছে। তাহলে আমার নাম্বারটা সেভ করে নিন এবং ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। কোনো প্রয়োজন হলে আপনাকে কল করে নেব। এরপর তিনজনে মোবাইলে নীলিমার ছবি দেখে। তার পাশে দাঁড়িয়ে রয়েছে তার ছোট্ট মেয়ে। ছবি দেখে চমকে ওঠে ভাস্কর। এ তো সেই মহিলা যে প্রতিদিন রাতে আবঝা অন্ধকারে দেখা দেয় এবং অনর্গল কান্না করে। সেই সময় একটা ফোন আসে রাজদীপের মোবাইলে। হ্যাঁ সুকুমার, বলো, কোনো খবর আছে? স্যার, গোপন সূত্রে আমরা জানতে পেরেছি মিরহাটি বস্তির কাছে পুরনো শিব মন্দিরের পাশে একটি পুরনো ক্লাবে রঘু আর পাঁচুকে দেখা গিয়েছে। এখন গেলে ওদেরকে অ্যারেস্ট করা যাবে। ঠিক আছে, তুমি দুজন কনস্টেবল নিয়ে পৌঁছাও। আমি এখনই রওনা দিচ্ছি মিরহাটি বস্তির উদ্দেশ্যে। এরপর পুরনো ভাঙা ক্লাবে। ছোট পার্সেলটার কি ব্যবস্থা করা যায় পাঁচু? ব্যবস্থা আর কি, অনেক দিন তো হলো, আর শুধু শুধু ওটাকে পুষে লাভ নেই। ওটাকে ওর মায়ের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করাই ভালো। অর্ডার তো অনেক দিন আগেই পেয়ে গিয়েছি,
আমরাই তো গাফিলতি করছি। হ্যাঁ, ঠিক বলেছিস, ওটাকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। তুই একটু বস, আমি একটু হালকা হয়ে আসি। কিছুক্ষণ পরেই ওই ক্লাবে প্রবেশ করে ভাস্কর, রাজদীপ এবং নবীন। আরে স্যার, আপনি এখানে কি মনে করে? দেখ তো পাঁচু, মোবাইলটা চিনতে পারছিস কিনা? পাঁচু মোবাইলটা হাতে নিয়ে একটু দেখার পর, না না স্যার, এটা চিনব কি করে? কার না কার মোবাইল হবে, আমাদের কারণ না। এরপর রাজদীপ পাঁচুকে নীলিমার ছবিটা দেখায় এবং জিজ্ঞাসা করে, ছবির এই মহিলাকে চিনতে পারছিস? না না স্যার, এনাকেও চিনি না। ভালোভাবে বলবি নাকি থানায় নিয়ে গিয়ে অন্য ব্যবস্থা করব? আমার কাছে অনেক তথ্য প্রমাণ রয়েছে। ভালো চাস তো স্বীকার কর, কি করেছিস এই মহিলার সঙ্গে, এবং এই মোবাইলটা তোর কাছে এলো কি করে? সেই সময় ক্লাব ঘরে প্রবেশ করে রঘু। পাশে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে সব কিছুই শুনছিল সে। ঘরে ঢুকেই সে তার পিস্তলটি বার করে এবং তিনজনের দিকে পিস্তলটি তাক করে বলে, রাজদীপ স্যার, আপনি যখন সব তথ্য প্রমাণ পেয়ে গিয়েছেন, তাহলে তো আপনাকে আর বাঁচিয়ে রাখা যায় না। তবে আপনাকে উপরে পাঠানোর আগে আপনার শেষ ইচ্ছে আমি অবশ্যই পূরণ করব। আপনি জানতে চাচ্ছিলেন না যে এই মহিলার সঙ্গে আমরা কি করেছি? তবে শুনুন, এই মহিলার নাম নীলিমা মুখার্জি। আর এই নীলিমা মুখার্জি এবং তার কন্যা সন্তানকে শেষ করার জন্য আমাদেরকে অনেক টাকা দিয়েছেন নীলিমার কাকা সঞ্জয় মুখার্জি। কারণ এই নীলিমা মুখার্জির বাবা বিক্রম মুখার্জির অগাধ সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী এই নীলিমা মুখার্জি। নীলিমা মুখার্জির স্বামীকেও এক দুর্ঘটনার মাধ্যমে খুন করেছে এই সঞ্জয় মুখার্জি। তারপর সঞ্জয় মুখার্জি আমাদেরকে টাকার বিনিময়ে হত্যা করতে বলে নীলিমা মুখার্জি ও তার সন্তানকে। সেজন্যই নীলিমা মুখার্জি ও তার সন্তানকে আমরা কিডন্যাপ করি কিছুদিন আগে, এবং নীলিমাকে হত্যা করে তার লাশ আগুনে পুড়িয়ে দিই আমি আর পাঁচু। ওই ছোট্ট বাচ্চা মেয়েটিকে আমরা আটকে রেখেছি এই পুরনো ক্লাব ঘরের পাশের একটা গুপ্ত ঘরে। এবার ওই বাচ্চাটাকেও আমরা শেষ করে দিয়ে আমাদের পাওনা বাকি টাকাটা সঞ্জয়বাবুর কাছ থেকে নিয়ে নেব। তাহলে রাজদীপবাবু, আশা করি আপনার যা যা জানার ছিল সব আপনি জানতে পেরে গেছেন। এবার তাহলে আপনাদের তিনজনের মুক্তি দেওয়ার ব্যবস্থা করি। এই কথা বলেই রঘু পিস্তলটি উঁচু করে ধরে রাজদীপের দিকে। এমন সময় সকলের কানে আসে একটা মহিলা কণ্ঠে কান্নার শব্দ। এরপর সকলের নজর গিয়ে পড়ে ঘরের একটা কোণে অন্ধকার স্থানে, যেখান থেকে এই কান্নার শব্দটা আসছিল। রঘু পিস্তল হাতে সেই দিকেই এগিয়ে যায় এবং জিজ্ঞাসা করে, কে কে ওখানে? হঠাৎ সেই মহিলা ছায়ামূর্তিটা তার কান্না থামিয়ে ঘুরে দাঁড়িয়ে বলে ওঠে, আমি। আমাকে চিনতে পারছিস না? এরপর সকলে যে দৃশ্য দেখল তাতে প্রত্যেকের চোখের পাতা পড়া বন্ধ হয়ে গেল। হৃৎপিণ্ডের গতি যেন প্রত্যেকের বেড়ে গেল। এ তো নীলিমার ছায়ামূর্তি, কিন্তু এটা সাধারণ নীলিমার মুখ নয়। এ এক ভয়ঙ্কর হিংস্র আগুনে দগ্ধ চেহারা, সারা মুখে শরীরে রক্তের ক্ষতচিহ্ন। এই ভয়ঙ্কর দৃশ্যে ভয় পেয়ে যায় রঘু। সঙ্গে সঙ্গে সে পিস্তলের গুলি ফায়ার করে, কিন্তু সেই গুলি নীলিমার গায়ে না লেগে কোথায় যেন শূন্যে মিলিয়ে যায়। আর কতবার মারবি আমাকে? আমাকে তো মেরেছিস, আমার মেয়েকেও তোরা মারতে চাস। তোদের আর বেঁচে থাকার অধিকার নেই। তোদের পাপের ঘরা পূর্ণ হয়েছে। আগুনে পুড়িয়ে মেরেছিলিস না আমাকে? তাহলে এবার দেখ আগুনে পুড়ে মরতে কেমন লাগে। নীলিমার কথা শেষ হতে না হতেই হঠাৎ রঘু আর পাঁচুর শরীরে কিভাবে যেন আগুন লেগে যায়। দগ্ধ হওয়ার যন্ত্রণায় চিৎকার করতে থাকে তারা। নিমেষের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকে দুটো শরীর। সঙ্গে সঙ্গে রঘু আর পাঁচু মাটিতে লুটিয়ে পড়ে এবং নিমেষে আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। এই দৃশ্য দেখার পর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে ভাস্কর, রাজদীপ এবং নবীন।
তারা কি বলবে এবং কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। অলৌকিক শব্দটা এখন তাদের কাছে শুধুই লৌকিক এবং বাস্তব। এরপর ধীরে ধীরে নীলিমার সেই ভয়ঙ্কর রূপ পরিবর্তিত হয়ে তার আসল সাধারণ রূপটি প্রকাশ পায়। ভাস্কর বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য। শেষবারের মতো আমাকে আরেকটু সাহায্য করুন। দয়া করে বাঁচান আমার ছোট্ট মেয়েটিকে। ওই পাশের গুপ্ত ঘরেই বন্দি রয়েছে সে। তাকে উদ্ধার করুন আপনারা। এরপর তারা তিনজন পৌঁছায় সেই পাশের গুপ্ত ঘরটিতে। এই ঘরটিতে এসে ভাস্কর এবং বাকিরা বুঝতে পারে এটা সেই পরিত্যক্ত জায়গা যেটার ছবি নীলিমার মোবাইলে বারে বারে ভেসে উঠত। সেই ঘরের এক কোণায় তারা দেখতে পায় ছোট্ট একটি শিশু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। ভাস্কর তাড়াতাড়ি বাচ্চা মেয়েটির কাছে গিয়ে তাকে কোলে তুলে নেয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার ছোট্ট মেয়ে অহনাকে বাঁচানোর জন্য। অন্তরা আর আমার কোনো সন্তান নেই। আজ থেকে অহনা আমাদের মেয়ে। এখন থেকে ওর উপর একটুও আঁচ আসতে দেব না আমরা। তাছাড়া সমস্ত তথ্য প্রমাণ আমরা পেয়ে গিয়েছি। আপনার কাকা সঞ্জয় মুখার্জিকে আমি আজই গ্রেফতার করব এবং সে যাতে চরম শাস্তি পায় সে ব্যবস্থাও করব, কথা দিচ্ছি আমি। এবার আমার আত্মা শান্তি পেল। এবার আমি নিশ্চিন্তে বিদায় নিতে পারবো এই পৃথিবী লোক থেকে। ভালো থাকিস অহনা মা, আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে থাকবে। এই কথা বলে স্নিগ্ধ মমতাময় মায়ের হাতটি একবার স্পর্শ করে অহনার মাথায়। তারপর অন্ধকারে কোথায় অদৃশ্য হয়ে যায় নীলিমার আবছায়া। সেদিন রাতেই গ্রেফতার করা হয় সঞ্জয় মুখার্জিকে। অন্যদিকে ভাস্কর অহনাকে নিয়ে পৌঁছায় অন্তরার কাছে। অন্তরা এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই অন্তরা দেখে একটা ছোট্ট ফুটফুটে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভাস্কর। তুমি একদিন বলেছিলে না আমি আমাদের সন্তান না থাকার জন্য যেন কষ্ট না পাই? ভগবান নিশ্চয়ই আমাদের জন্য কিছু ভেবে রেখেছেন। তোমার কথাই সত্যি হলো অন্তরা। এই দেখো আমাদের মেয়ে অহনা। এরপর ভাস্কর সমস্ত ঘটনা সবিস্তারে বলে অন্তরার কাছে। সমস্ত ঘটনা শুনে অন্তরা সঙ্গে সঙ্গে অহনাকে নিজের কোলে নিয়ে নেয় এবং বলে, এই তো আমার ছোট্ট মেয়েকে পেয়ে গিয়েছি, আমার ছোট্ট অহনা মা। সেদিনের পর থেকে মোবাইলে কখনো ফিরে আসেনি সেই পরিত্যক্ত জায়গার ওয়ালপেপার, কিংবা মোবাইলে আসেনি কোনো নীলিমার কান্নার শব্দ, এবং আর দেখা যায়নি নীলিমার ছায়াকে।